নমস্কার, আমি শ্রেয়সী। আমি আছি আপনাদের সাথে বিকাশ টক শো এর অনুষ্ঠানে একই সময়ে। আমরা চলে এসেছি আজকে বিকাশ টক শো এর অনুষ্ঠানে। বিকাশ টক শো হলো এমন একটি অনুষ্ঠান যেখান থেকে আমরা বিভিন্ন বিভাগ থেকে মানুষজনকে পাই এই মঞ্চে, এবং সেখান থেকে পজিটিভ ভাইবস আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। সরাসরি মূল পর্বে চলে যাব আমাদের আলোচনার আজকে মূল পর্ব হলো জীবনের লক্ষ্য। আমাদের টপিক পেয়ে গেছি আমরা এই টপিকে ডক্টর দিলীপ কুমার সরকার স্যারকে, জেনারেল ফিজিশিয়ান। নমস্কার স্যার, আমাদের এই মঞ্চে আপনাকে স্বাগত জানাই। শুনে নেব স্যারের এই মেডিকেল যে প্রফেশন, এই প্রফেশনে চয়েস করার মূল লক্ষ্য কি স্যার? আমার নাম ডক্টর দিলীপ কুমার সরকার, বাড়ি কুচবিহারে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে। আমার প্রথম থেকে ইচ্ছে ছিল গ্রামের দুস্থ যারা সাধারণ লোক, যাদের আর্থিকভাবে স্বাবলম্বী নয়, তাদের মধ্যে চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা যারা করতে পারে না, সেটার ব্যবস্থা করতে পারলে তাদের খুব উপকার হবে। সেটাই প্রথম থেকে জীবনের লক্ষ্য ছিল। এবং আমিও খুব দারিদ্র থেকে উঠে এসেছি, খুব দরিদ্র ফ্যামিলিতে। সেখান থেকে অনেক চেষ্টা করে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কলকাতায় চান্স পাই আর.জি. কর মেডিকেল কলেজে। সেখান থেকে পাস হওয়ার পর আমি প্রত্যন্ত গ্রামাঞ্চলে পোস্টিং নিয়ে চলে যাই কুচবিহারের গ্রামে। সেখানে গ্রামের যে অসহায়, দরিদ্র, অনাথ যারা রুগী, যারা ওষুধপত্র কিনতে পারেন না, চিকিৎসার প্রাইমারি ফ্যাসিলিটি নেই, তাদের কাছে যে প্রাথমিক চিকিৎসার যে পরিকাঠামো যেটুকু দেওয়া, সেটুকু একটা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে তাদেরকে দেওয়া যায়। সেটাই আমি একটানা দিয়ে এসেছি এবং সেটাই জীবনের গর্ব। অন্তত গ্রামের লোকদের কাজে লাগতে পারি আমরা। একদমই তাই স্যার। এখনকার এই বর্তমান সমাজের যে বিজি শিডিউল, সেখান থেকে যে স্যার সময় বের করে সাধারণ মানুষের জন্য যে এতটা ভাবেন, এই ভাবনার জন্য স্যারকে অনেক ধন্যবাদ। আগামী দিনেও আমরা চাইবো যে স্যার আমাদের পাশে থাকবে। স্যার, এই ধরনের পরিষেবার ক্ষেত্রে কি কি ধরনের পেশেন্ট আপনি পান? গ্রামে প্রাইমারি হেলথ সেন্টারে সব রকমের যে স্পেশালিস্ট ফেসিলিটি নেই, সব রকমের পেশেন্ট আসে। সে একদম জেনারেল ইনফেকশাস, নন ইনফেকশাস। তবে যেটা বেশি দেখা যায় এখন, যেটা দেখা যায় যে ওষুধগুলো ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন, এটা একটা কমন। যেই জিনিসটা প্রায় অ্যাবভ 30 সবারই কম বেশি হয়। এবং এই জিনিসটা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। প্রতিটি আউটডোরে ক্লিনিকে আলাদা ক্লিনিক রয়েছে, যেখানে ডায়াবেটিস যেগুলো আছে তাদের স্ক্রিনিং, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, হাইপার টেনশন স্ক্রিনিং, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, ফলো আপ প্রায় প্রতিটি পেশেন্টই হয়। একটা আউটডোরে যদি 200 পেশেন্ট হয়, তার মধ্যে দেখা যাবে 70-80 জনই এই ডায়াবেটিস বা হাইপার টেনশনে ভুগছে। এটা আমাদের দেশের মর্টালিটির একটা বিরাট সমস্যা। স্যার, সাধারণ মানুষ যে এই যে ডিজিজগুলোতে ভুগছে, এর থেকে প্রতিকার পাওয়ার জন্য তার এই ট্রিটমেন্টে যাওয়ার আগের যে পার্টটা আমাদের থাকে, যে এই জিনিসটা না করলে আমরা এই রোগটা আমাদের হতো না, তাদের জন্য কি মেসেজটা আপনি দিতে চাইবেন যে তারা ভালো থাকার জন্য এইভাবে তারা চলতে পারে তাদের জীবনে? যে টেনশন কমানো বা ভালো একটা খাওয়া দাওয়া। সেগুলো 1 নম্বর খাওয়ার থেকে কিছু হয়, কিছু জেনেটিক রয়েছে, কিছু টেনশন বা বর্তমান যুগের যে টেনশন তার জন্য হচ্ছে। তার জন্য যেগুলো দরকার বাড়িতে, যেগুলো দরকার যে খাওয়া দাওয়ার খাদ্যাভ্যাস পাল্টানো দরকার। আমাদের যেগুলো ডায়াবেটিস হচ্ছে তার কিছু খাদ্যাভ্যাসের জন্যই হচ্ছে, পাল্টে যাচ্ছে, সেটার জন্য হচ্ছে। আর হাইপার টেনশন এত দেখছি আগে ছিল না, সেগুলো অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্রচণ্ড টেনশনের যুগ, সেটা হচ্ছে। এবং খাদ্যাভ্যাস যদি পাল্টায় এবং সঠিক সময়ে তারা যদি নিকটবর্তী যে এখন স্বাস্থ্য পরিকাঠামো আছে, সে এএনএম রয়েছে, আশা রয়েছে, তাদের কাছে যদি প্রথমে গিয়ে যায়, তাদের মধ্যে প্রাথমিক যদি স্ক্রিনিং করে, তাহলে সহজেই তাদের হাইপারটেনশন বা ডায়াবেটিস বা প্রাথমিক অসুখগুলো ধরা পড়বে, যাতে সে ফার্দার হায়ার সেন্টারে রেফার্ড হতে পারে, সুস্থ হতে পারে। একদমই তাই। স্যারের সাথে কথা বলতে বলতে আমরা জেনে নিচ্ছিলাম স্যারের ছেলেও মেডিকেল প্রফেশনে এসছে। তো নেক্সট জেনারেশনের জন্য আপনি কি মেসেজ দিতে চান? এই প্রফেশনে আসতে গেলে কি ধরনের মানসিকতা ছেলেদেরকে তৈরি করতে হবে? আপনি যে মানসিকতা নিয়ে
এই মেডিকেল প্রফেশনে এসছেন, পরবর্তী প্রজন্মও যেন এই মেডিকেল প্রফেশনে মানুষের সেবা করার যে মূল মন্ত্র, সেই মন্ত্র নিয়ে মেডিকেল প্রফেশনে আসুক। এই বিষয়ে আপনি কি বলবেন স্যার? হ্যাঁ, চিকিৎসা বৃত্তি এমন একটা জিনিস যেখানে অর্থও রয়েছে, সম্মানও রয়েছে, সবচেয়ে বড় সুযোগ রয়েছে মানুষের সেবা। মানুষের সেবায় এতটা কোনো বৃত্তিতে নেই। বিশেষভাবে এটা যদি গ্রামাঞ্চলে হয়, যেখানে আর্ত অনাথ যাদের কোনো চিকিৎসা বৃত্তি নেওয়ার মতো অর্থ নেই, পরিকাঠামো নেই, সেখানে গিয়ে একজন ডাক্তার যদি গিয়ে তার প্রাথমিক কাজটা শুরু করে, অন্তত প্রাথমিক যদি চিকিৎসাটা শুরু করে, তাহলে বহু মৃত্যু বা বহু মর্টালিটি মরবিডিটি কমাতে পারে। আমাদের দেশ অনেক উন্নতির দিকে যেতে পারে। স্বাস্থ্য যদি ঠিক না থাকে, অন্যান্য দেশের উন্নতি প্রগতি কোনোভাবেই হতে পারে না। তাই প্রাথমিক পরিকাঠামো স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের পরিকাঠামো যদি সবাই এগিয়ে আসে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে যদি চিকিৎসা বৃত্তিতে সবাই যুক্ত থাকে, দরিদ্র অসহায় লোকদের যদি চিকিৎসা বৃত্তিতে নিয়ে আসে, তাদের উন্নত পরিকাঠামো সুযোগ দেয়, তাহলে আমাদের দেশের সব দিক দিয়ে উন্নত হবে। শুনে নিলাম স্যারের বহু মূল্যবান বক্তব্য। আমাদের জীবনের লক্ষ্য এই টপিকে পরবর্তী জেনারেশন যারা মেডিকেল প্রফেশনে আসছেন, তারা কি মানসিকতা নিয়ে এই মেডিকেল প্রফেশনে আসবেন এবং মানুষের পাশে কিভাবে দাঁড়াবেন, এই সমস্ত কিছুই আমরা স্যারের থেকে জেনে নিলাম। এই আমাদের বিকাশ টক শো এর অনুষ্ঠানে বিভিন্ন ফিল্ড থেকে মানুষজনকে আমরা পেয়ে যাই এবং পজিটিভ যে ভাইব সেটা আমরা সংগ্রহ করি এবং আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারাও আসুন আমাদের এই মঞ্চে এবং পজিটিভ ভাইব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ স্যারকে। নমস্কার। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ টক শো এর অনুষ্ঠানে। এই বিকাশ টক শো এর অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি আজকে আমাদের মাননীয় স্যারকে, এবং আমাদের এই যে বিকাশ টক শো অনুষ্ঠান, এখানে আমরা বিভিন্ন ফিল্ডের মানুষজনকে পাচ্ছি, যাদের মূল্যবান বক্তব্য আমরা শুনে নিচ্ছি এবং উপকৃত হচ্ছি। তো প্রথমেই জেনে নেব স্যারের নাম। স্যার আপনার নমস্কার, নাম? আমার নাম ডক্টর মহেশ চট্টোপাধ্যায়। আমি 1 বছর হলো এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে সংযুক্ত হয়েছি। আমার এমবিবিএস, এমএস এগুলো সব কলকাতা এমবিবিএস হচ্ছে আমার এসএসকেএম হসপিটাল থেকে, এবং আমি এমএস পাস করেছি ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে। স্যার আপনার এই যে মেডিকেল সেক্টর, যে এই মেডিকেল সেক্টর আসার পিছনে আপনার যে স্বপ্ন, শুনে নিচ্ছিলাম আমরা আপনার কথাবার্তার মধ্যে, তো এই এই যে স্বপ্নটা কেন মেডিকেল সেক্টরে আসা? প্রথমে তো এমবিবিএস কেন পড়েছি সেটা একটু বলতে হবে। আমরা যখন রামকৃষ্ণ মিশনে পড়তাম তখন দেখেছি মানে অনেক দুস্থ রোগী আসতো আমাদের মিশনের হসপিটালে দেখানোর জন্যে। তখন একটা মেডিকেল হসপিটালের এবং সেখানে চাহিদাটা বুঝেছি যে মানুষের অনেক মানে দূর জায়গাতে কতটা পরিষেবা দেওয়া যায়, সেটার জন্যেই এমবিবিএস প্রফেশনে আসা। তারপর যখন পরবর্তীকালে এমএস নেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে মানুষ মানে যারা একটু গ্রামের দিকে থাকেন, তারা চোখে ছানি, তারপরে পাওয়ার, এগুলো নিয়ে একটা সচেতনামূলক ভাবনার অভাব রয়েছে। সেই অভাবটা মানে এই ঘাটতিটা পূরণ করার জন্যেই বেসিক্যালি আমার আই প্রফেশনটা নেওয়া। কেননা আই হচ্ছে আমাদের, সবাই জানেন আপনারা, যে পঞ্চ ইন্দ্রিয়র একটা মেন ইম্পর্টেন্ট অঙ্গ, কিন্তু অনেক সময় দেখি গ্রামের দিকে যারা মানুষ তারা বেশ নেগলেক্ট করে এটাকে। মানে ছানির একটা কথার কথা, যেমন যদি ছানি হয় কারো, প্রথম দিকে অপারেশন করলে অপারেশনটাও খুব ভালোভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, কিন্তু একবার যদি ছানি পেকে যায় বা ফেটে যায়, তখন সেটা অপারেশন করেও আমরা সেই দৃষ্টিশক্তি অনেক সময় দেওয়া সম্ভব হয় না। তো সেই জন্যেই আমাদের মানে আমার এই প্রফেশনে আসার মেন উদ্দেশ্য ছিল যাতে মানুষের দৃষ্টিশক্তি ফেরানো যায়। দৃষ্টিশক্তি ফেরালে মানুষের কর্মক্ষমতাও অনেক ভালো হয়ে যায়, কারণ যে মানুষ দেখতে পাবেন না তিনি কাজ কি করে করবেন। গ্রামের মানুষের পক্ষে এই সচেতনামূলক ভাবটা আনার জন্যই এই প্রফেশন চুজ করা। চোখ সুস্থ রাখার জন্য সাধারণ মানুষ আর কি ধরনের সাবধানতা অবলম্বন করতে পারে? প্রথম কথা হচ্ছে, এখন মানে এই শতাব্দীতে এসে আমরা দেখেছি মোবাইল ফোন আবিষ্কার হওয়ার জন্যে প্রত্যেকটা মানুষেরই আজকে মানে 8 থেকে 80 সবারই একটা স্ক্রিন টাইম যেটা, সেটা অনেকটা বেড়ে গেছে। এই স্ক্রিন টাইম মানে কি, মানে ধরুন একটা মোবাইল দেখা বা ল্যাপটপ দেখা, এইগুলো কতক্ষণ দেখছি আমি 24 ঘন্টার মধ্যে। নর্মালি কেউ যদি 1 থেকে 2 ঘন্টার মধ্যে স্ক্রিন টাইম থাকে, ঠিক আছে, ওটা কোনো অসুবিধা হয় না, কিন্তু তার বেশি যদি দেখা যায় যে দেখছে, কেন অনেক সময় বাচ্চারা দেখি গেম খেলছে বা কোনো ফেসবুক করছে, ইউটিউব করছে, সাথে দেখি 5-6 ঘন্টাও দেখে নিচ্ছে। এটা চোখের জন্য খুব ক্ষতিকারক, কেননা কন্টিনিউয়াস যদি কেউ সামনেরটা দেখে তাহলে তার একটা পাওয়ার আসার প্রবণতা থাকে,
এবং চোখে টেরা ভাব বা স্কুইন্ট যেটা সেটা হওয়ারও অনেক প্রবণতা থাকে। তো আগে আমাদেরকে এই শতাব্দীতে এইটা প্রিভেন্ট করতে হবে যাতে আমরা স্ক্রিন টাইমটা কমাতে পারি। তাছাড়াও আরও ছোট ছোট জিনিস যে যারা বয়স্ক লোক তারা ঠিক ঠিক টাইমে যাতে স্ক্রিনিং করে। স্ক্রিনিং মানে কি, কখন আমরা চোখের ডাক্তারবাবুর কাছে যাব। তো একটা তো জানি আমরা যখন কম দেখছি সেটা, এমনিতেও যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে চোখের কারোর প্রবলেম, আমার মনে হয় 40-45 বছর পরেই একবার নর্মাল চেক আপ করা খুব বাধ্যতামূলক। সাধারণত আমরা যে সাধারণ মানুষ, চোখ লাল হলে বা চোখে সামান্য হয়তো চুলকানি এরকম হচ্ছে, আমরা বুঝতে পারি না যে আমাদের হ্যাঁ। এটা কি হচ্ছে। তো এই যে সামান্য সামান্য প্রবলেমগুলি আমাদের ভবিষ্যতে একটা বড় প্রবলেম ক্রিয়েট করে। তো সেক্ষেত্রে কি কি সিমটম আমরা দেখলে চিকিৎসকের পরামর্শ নেব বলে আপনি মনে করেন? দেখুন, লাল ওঠার মেন কারণ হচ্ছে একটা কনজাংটিভাইটিস, যেটাকে আমরা অনেকে বলি যে চোখ উঠেছে, গ্রামের দিকে অনেকেই বলে। এবার অনেক কিছু কারণেই হতে পারে, চোখে ঘা হতে পারে যেটা আমরা কর্নিয়াল আলসার বলি। তারপর হচ্ছে চোখে কোনো অনেক বেশি, যেটা বলছিলাম স্ক্রিন মোবাইল দেখলে ওখানেও একটা ছোট ঘায়ের মতো হয়। তো কি কারণে হচ্ছে এবং কোনো ওভার দ্য কাউন্টার ওষুধ না নিতে, কেন ওভার দ্য কাউন্টারে অনেক সময় স্টেরয়েড ওষুধ থাকে। আননেসেসারি বেশি স্টেরয়েড জাতীয় ড্রপ দিলে সেটা চোখের কিন্তু আরো বেশি ক্ষতি করবে, মানে চোখের মণি বা কর্নিয়াকে ওটা কিন্তু ক্ষতি করবে। ওই জন্য ওভার দ্য কাউন্টার কোনো ওষুধ নেবেন না, অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে উনি কি ড্রপ দিচ্ছেন সেটাই লাগাবেন, নইলে কিন্তু আরো খারাপ হয়ে যাবে চোখ। এরকম আমরা অনেক কেস দেখেছি, চোখে ঘা হয়েছে, সেখানে স্টেরয়েড জাতীয় ড্রপ দেওয়া হয়েছে ওষুধের দোকান থেকে, পরবর্তীকালে কিন্তু সেটা মানে হানিকারক হয়েছে। সাধারণত আমরা আমাদের যে সমস্ত রোগগুলি হয় সাধারণ মানুষের মধ্যে, যেমন ডায়াবেটিস, হাই বিপি, এগুলো আমরা সকলেই জানি, কিন্তু চোখের ক্ষেত্রে বিশেষভাবে আমাদের সেরকম জানা নেই যে কি কি ডিজিজ চোখের মধ্যে হতে পারে। দু একটা যেমন হচ্ছে গ্লোকোমা, চোখে আমরা যেটাকে ছানি বলে জানি, ক্যাটারাক্ট। তো এই সম্পর্কে যদি আপনি কোনো সদর্থক বার্তা আমাদের সাধারণ মানুষকে দেন, যাতে করে অল্প সময়েই তারা বুঝতে পারে আমার চোখের একটা বড়সড় ক্ষতি হতে যাচ্ছে, তাহলে সেখান থেকে কি করে সাবধান হতে পারে? যেমন ছানি পড়ে সাধারণত একটা বার্ধক্যজনিত ছানিটাই আমি এখানে বলছি। তো বার্ধক্যজনিত ছানি হওয়ার একটা প্রথম সিমটম হবে যে পেশেন্টটা 45-50 বছরের আগে সামনেরটা হয়তো খুব ভালো দেখতে পেতো না, ছানি পড়লে কিন্তু ওরা ভালো দেখতে পাবে সামনেরটা, কিন্তু দূরের ওনার দৃষ্টির ক্ষমতা ক্রমশ হ্রাস করবে। ঠিক আছে, তো আমাদের দেখতে হবে যে হঠাৎ আস্তে 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 কমছে কিনা, মানে আজকে যেটা দেখছি 3 মাস পর, আবার 6 মাস পর, 1 বছর পর, এটা যদি ক্রমাগত আস্তে আস্তে দৃষ্টিশক্তি মানে কমতে থাকে, তাহলে বুঝতে হবে যে আমার ছানি পড়ার একটা লক্ষণ আসতে পারে। তাছাড়া একটা ঘোলা ঘোলা ভাব, তারপরে অনেক সময় ডবল ডবল দেখা, ঠিক আছে, এই মানে একসঙ্গে মনে হচ্ছে দুটো জিনিস দেখছি, এই সব কোনো সিমটম দেখলে অবশ্যই কোনো চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভালো। এবার আসি গ্লকোমা, যেটা আপনি বললেন। গ্লকোমা হচ্ছে একটা চোখের প্রেশার বেশি হয়ে যাওয়ার রোগ, সাধারণ ভাষায় যদি বলি আমরা। গ্লকোমার জন্য চোখের যে আমাদের শিরা থাকে সেটা ক্রমশ দুর্বল হয়ে যায়, এবং এই দুর্বল হয়ে যাওয়ার কারণে পেশেন্টের দৃষ্টিশক্তি আস্তে 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 কমতে কমতে অনেক খারাপ হয়ে যায়। গ্লকোমার সেরকম চিকিৎসা নেই বলবো না, চিকিৎসা আছে। চিকিৎসার আমাদের মূল লক্ষ্য থাকে আমাদের চক্ষু বিশেষজ্ঞদের, যে যেখানে যতটা খারাপ হয়েছে যেন ততটাই থাকে, এর থেকে বেশি যাতে খারাপ না হয়। তো এই দুটো মেন আমাদের মানে ছানি, গ্লকোমা। আরেকটা আপনি প্রথমেই বললেন যে সুগার পেশেন্টদের জন্য চোখের রেটিনা বছরে অবশ্যই একবার চেক করতে হবে। যদি না চেক করা হয় তো চোখের মধ্যে অনেক সময় রক্তক্ষরণ হয়ে যায়, জল জমে যায়। এগুলো যদি আমরা প্রাথমিক স্টেপেই মানে ধরে নিতে পারি, তাহলে কিন্তু তার চিকিৎসা করা আমাদের পক্ষে অনেক সোজা। পরবর্তী ক্ষেত্রে চিকিৎসা করা যায় না, না করা যায়, কিন্তু সেটা অনেক ব্যয়বহুল হয়ে যায় একজনের কাছে। আর 2 নম্বর হচ্ছে পুরো দৃষ্টিশক্তি আমরা আনতেও পারি না। শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে আই ডিপার্টমেন্ট রয়েছে, এই ডিপার্টমেন্টের যে ফেসিলিটিসগুলো রয়েছে এবং এখানে কি ধরনের পেশেন্ট আসছে এবং তাদের যে মতামত চিকিৎসা সম্পর্কে, সে সম্পর্কে আপনার যদি কোনো বক্তব্য আপনি বলেন। আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে সব রোগেরই মোটামুটি চিকিৎসা হয়। যেমন আমাদের ছানির অপারেশনের জন্য এখন অত্যাধুনিক ফেকো মেশিন এসছে, অত্যাধুনিক মাইক্রোস্কোপও এসছে। তারপরে হচ্ছে আমাদের যে লেন্স যে বসানো হয় তার জন্য যে বায়োমেট্রি বলে একটা পরীক্ষা হয়, কত পাওয়ারের লেন্স বলবে, সেগুলোও এসে গেছে। তো আমাদের ফুল ফ্লেজ অপারেশন করা হয় এখানে। আর তারপরে চোখ পরীক্ষা করার জন্য একটা স্ট্রিট ল্যাম্প বলে এক্সামিনেশন হয়, সেটাও আমাদের এসে গেছে। ঠিক আছে, তো আমাদের আয়ের মানে পাওয়ার চেক করা, বাচ্চাদের পাওয়ার চেক করা, কোনো ট্যারাভাব আছে কিনা সেটা দেখা বাচ্চাদের, তারপর হচ্ছে আপনাদের ছানি ডিটেক্ট করা, ছানি অপারেশন করা,
এবং আপনার গ্লকোমা স্ক্রিনিং করা এই জাতীয় সব, এবং আরওপি বলে একটা রোগ আছে বাচ্চাদের যারা কম বয়সে মানে কম দিনে জন্ম করেছেন, মানে ধরুন 9 মাসের আগে 7 মাস, তাদের স্ক্রিনিং করা আরওপি, এই জাতীয় ডায়াবেটিক পেশেন্টদের স্ক্রিনিং করা, এই সবই আমাদের চিকিৎসা খুব সুলভে করা হয়। ধন্যবাদ স্যার। আর এই যে ছোট বাচ্চাদের কথাই যেটা আপনি বলছেন, এখন দেখা যায় যে বেশিরভাগ বাচ্চাদের চোখে ছোটোর থেকেই চশমা, যেটা আগে খুব একটা আমাদের চোখে পড়তো না। তো সেক্ষেত্রে বাচ্চাদের বাবা মায়ের একটা চিন্তা ভাবনা থাকে তাদের যে ডায়েট চার্ট মেনটেনের জন্য। তো এক্ষেত্রে আপনি কি বলবেন, কি ধরনের খাবার দাবার খেলে বাচ্চারা নিজেদেরকে অনেকটা প্রোটেক্ট করতে পারবে এই ডিজিজগুলি থেকে? দেখুন, বাচ্চাদের পাওয়ার আসার এখন তো আমি একটু আগেও বললাম, সেটা মূল কারণ হচ্ছে যে অতিরিক্ত স্ক্রিন টাইম। আপনাকে মেন কিন্তু স্ক্রিন টাইম কমাতে হবে। খাওয়া দাওয়ার একটা রোল রয়েছে, সেটা খুব সীমিত, ঠিক আছে? মানে খাওয়া দাওয়া হচ্ছে সবুজ শাকসবজি, গাজর, যেগুলো ভিটামিন এ জাতীয় খাবার, সেগুলো খেলে লাভ হয়। কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাকে স্ক্রিন টাইম কমাতে হবে। বাচ্চাদের হাতে 1-2 ঘন্টার বেশি মোবাইল দেওয়া যাবে না। অনেকে বলে ব্লু কার্ট বলে একটা চশমা পাওয়া যায়, সেটাতে কিছুটা লাভ হয়, ঠিক আছে, কিন্তু সেটাতে পুরোপুরি মানে ব্লু কার্ট চশমা পরে কেউ 8 ঘন্টা মোবাইল দেখবে, গেম খেলবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল, ঠিক আছে? আরেকটা করা যেতে পারে, যদি আমাদের অনেকের মোবাইলেই থাকে ব্লু ফিল্টার বলে একটা অপশন থাকে, সেটা দেখিয়ে 1-2 ঘন্টা দেখা যেতে পারে, কিন্তু সবসময় চেষ্টা করতে হবে যাতে না নিয়ার ওয়ার্ক মানে যেটার জন্য মোবাইল দেখা হচ্ছে সেটা যতটা সম্ভব কম করা। আর না কম করলে কি হবে, চোখের যে আমাদের মাসেলগুলো আছে তার জন্যে মায়োপিয়া হয়ে যাবে, ওগুলো দুর্বল হয়ে যাওয়ার জন্য একটা মায়োপিয়া বা মাইনাস পাওয়ার বেশি আসবে। দেখবেন বাচ্চাদের ম্যাক্সিমাম কিন্তু মাইনাস পাওয়ারই আসে, এবং তার মেন কারণ হচ্ছে এইটা। আগেকার দিনে আপনি যেটা বললেন দেখা যেত না, দেখা যেত না কেন, আগে যদি মোবাইল আবিষ্কারই হয়নি বা অত প্রচলন হয়নি সাধারণ মানুষের মধ্যে, এখন তো সেটা খুবই কমন। স্যারের কাছ থেকে তো শুনে নিচ্ছি আমরা খুবই মূল্যবান বক্তব্য, যেটার থেকে আমাদের দর্শক বন্ধুরা আমরা সকলেই উপকৃত হব। স্যার, আর একটা বিষয় জানতে চাইবো, যে আমরা সাধারণত ব্লাড ডোনেটের কথা শুনে থাকি, কিন্তু আয়ও যে ডোনেট হয় এবং তার কি প্রসেস এবং সেটা করলে মানুষের মধ্যে কি উপকার হতে পারে, সেটা সম্পর্কে যদি কিছু আপনি বলেন। আসলে আই ডোনেশনটাকে আমরা খুব ভালোভাবে বলতে পারি এটা কর্নিয়া ডোনেশন হয়, বা চোখের মুনি প্রতিস্থাপন করা হয়। সব পেশেন্টদের মানে যাদের চোখের সমস্যা রয়েছে, মানে দেখতে পান না, সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না। কারোর যদি পার্টিকুলারলি চোখের মনির কোনো সমস্যা হয়, তবেই কিন্তু তার ক্ষেত্রে মানে চক্ষু প্রতিস্থাপন বা কর্নিয়া প্রতিস্থাপন করে তার কিন্তু লাভ হওয়া যেতে পারে। এবং এর প্রসিডিওর কি, এর প্রসিডিওরের জন্য প্রথম কথা হচ্ছে কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট। একটা আমাদের যেটা করতে হবে খুব গ্রাউন্ড লেভেল থেকে, মানে সে আশাকর্মী হোক বা গ্রাউন্ড লেভেল ওয়ার্কারকে থ্রুতে পেশেন্টকে কন্টিনিউয়াস, মানে পেশেন্ট না সাধারণ লোককে কন্টিনিউয়াস মোটিভেট করতে হবে চক্ষু দান করার জন্য। চক্ষু যদি না অ্যাভেলেবেল হয় তাহলে তো প্রতিস্থাপন করতে পারেন, এটা হচ্ছে প্রথম ধাপ। তারপর কেউ যদি মানে মারা গেলে, মানে যিনি রাজি হলেন দান করতে, তাড়াতাড়ি কালেক্ট করাটাই একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কেননা ওটা একটা ঠিক টাইমে কালেক্ট করা, সেটাকে আবার মানে যেটা আই কেয়ার সেন্টার আছে সেখানে পৌঁছে নিয়ে যাওয়া একটা সলিউশনের মধ্যে, এইগুলোর সময় অনেক সময় আমরা একটা টাইম নষ্ট করে ফেলি, ঠিক আছে? তো এই জিনিসগুলো সুষ্ঠুভাবে পরিচালন করতে হবে, এই দুটো স্টেপই ম্যাক্সিমাম কঠিন। তারপরে হচ্ছে চক্ষু যে প্রতিস্থাপনে যেটা বলছিলাম, যে লাভ হবে মেনলি মনির যাদের সমস্যা হয়েছে তাদের। তো এখন অনেক জায়গায় পশ্চিমবঙ্গের হয়, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আগে দান করতে হবে, দান করাটাই হচ্ছে মেন, প্লেজ করতে হবে যে আমি অর্গান দান করব। আমরা সাধারণত হেলথ চেকআপের কথা সবাই শুনে থাকি, যে মিনিমাম 2 মাস বা মিনিমাম 1 মাস অন্তর আমাদের হেলথ চেকআপ করা দরকার। সেরকম কি স্যার আমাদের আয়েরও চেকআপ কি কতদিন অন্তর করা দরকার প্রত্যেকটা মানুষের, সেটা যদি কিছু বলেন। এটা ঠিক পার্টিকুলার ওরকম অ্যান্সার হবে না, এটা যেটা হবে আপনার যে কতদিন অন্তর, এক একটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। যদি কোনো একটা ডায়াবেটিক পেশেন্ট হয়, তার প্রত্যেক বছর একবার চেক করা দরকার চোখের। তারপর কারো যদি এখন বাচ্চা যার মাইনাস কিছু একটা পাওয়ার আছে, -1-2, তাদের এভরি 6 মান্থ অন্তত চেক আপ করা দরকার। 40-45 ইয়ারের ওপরে সবারই মোটামুটি 6 মাস থেকে 1 বছর চেক আপ করা দরকার, ছানি বা কি বলে গ্লকোমা, এই রোগগুলো কিছু হচ্ছে কিনা। তো এইগুলোই আমাদের মেন, মানে স্ক্রিনিং করা যে কোনো পাওয়ার জাতীয় কোনো সমস্যা এগুলো হচ্ছে কিনা। তো এইগুলো যদি না হয় তাহলে অসুবিধা নেই, মোটামুটি 1 বছরে একবার চেক আপ করে নেওয়াই ভালো, মানে 40 ইয়ার্সের ওপরে। আর ফ্যামিলি হিস্ট্রি থাকলে তো করতেই হবে।
আমরা আজকে পেয়ে গিয়েছিলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজের আই ডিপার্টমেন্ট মহেশ চ্যাটার্জি স্যারকে। আমরা শুনে নিলাম ওনার থেকে বহু মূল্যবান বক্তব্য, কিভাবে আমাদের চোখের যত্ন নেওয়া দরকার। উনি রয়েছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ধন্যবাদ স্যার।